অবশেষে শেখ হাসিনার দেশে আসার পথ খোলা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিয়েছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, অন্যদিকে কঠিন থেকে কঠিনতর বিপদে পড়তে যাচ্ছে এনসিপির নেতারা এবং জামায়াত ইসলামের আমির সেক্রেটারি সভাপতিরা। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে নাটক বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় ২০ মাসে যেন এক দশকের সমান পরিবর্তন এসেছে। দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, এমন অনেক কিছুই হয়েছে এই সময়ের মধ্যে। আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ব্যাপক আছে। 2024 সালে 20 জুলাই থেকে আমরা কাজ করে যাচ্ছি। মোদির কাণ্ড আপনি দেখেন, প্রথম নরেন্দ্র মোদির ভারতের, মানে সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলাতে সবচেয়ে জনগণের সাথে সবচেয়ে প্রতারণার শিকার, মানে প্রতারণায় যারা ব্যস্ত, একটা ছিল শেখ হাসিনা, একটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ লোক যদি উগ্র হিন্দুত্ববাদে মানে এই ন্যাশনালিজমের মানে ওয়েভটা ক্রিয়েট না করতো ভারতে, অনেক আগেই ভারতে নরেন্দ্র মোদী সরকারে বা বিজেপির পতন হতো। যেটা দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবচেয়ে বেশি আলোচিত শেখ হাসিনাকে ফিরিয়ে আসা নিয়ে সুপ্রিয় দর্শক, সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি তাক সাবস্ক্রাইব ভিডিওতে এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ব্যাপক আছে। 2024 সালে 20 জুলাই থেকে আমরা কাজ করে যাচ্ছি, এখনো আছি। এখনো 16-17 হাজার তারা বাংলাদেশের 62টা জেলায় আছে। তো আমরা অনেক সৈনিক আমরা বিদ্রোহ করেছি, বাট এখনো সম্পূর্ণ বিদ্রোহ হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরেও দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করবো। যেমন এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। তারপরে মোটা দাগে আমাদের যে প্রধান কাজ, ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি, আমাদের নিজস্ব যেই পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলোতে আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে কাজগুলো। ওই জন্য ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ফায়ারিং সেভাবে করতে পারিনি, এখন ফায়ারিং কম্পিটিশন হলো। আমি যে রেজাল্ট আমি দেখলাম, ফায়ারারদের যে দক্ষতা দেখলাম, আমি অত্যন্ত আশান্বিত যে এতদিন ফিল্ডে থাকার পরেও আমাদের ফায়ারিং সক্ষমতা কমেনি। এটা একটা ভালো লক্ষণ। আমাদের আস্তে আস্তে এরকম আরও ট্রেনিং ইভেন্টগুলো আস্তে আস্তে শুরু করতে হবে এবং আমাদের যে কাজ, প্রশিক্ষণ, যুদ্ধের জন্য প্রস্তুতি, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, একটা মোরাল ঠিক রাখা, ডিসিপ্লিন ঠিক রাখা, সেই কাজগুলো আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমি মনে করি যে প্রত্যেকটা ফিল্ড কমান্ডারের কাজ হচ্ছে প্রস্তুতি, ফিল্ডে ফিল্ডের সাথে ইন্টারাকশন করা, তাদের সাথে ট্রেনিংয়ে থাকা। তাহলে মোদির কাণ্ড আপনি দেখেন, প্রথম নরেন্দ্র মোদির ভারতের, মানে সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলাতে সবচেয়ে জনগণের সাথে সবচেয়ে প্রতারণার শিকার, মানে প্রতারণায় যারা ব্যস্ত, একটা ছিল শেখ হাসিনা, একটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ লোক যদি উগ্র হিন্দুত্ববাদে মানে এই ন্যাশনালিজমের মানে ওয়েভটা ক্রিয়েট না করতো ভারতে, অনেক আগেই ভারতে নরেন্দ্র মোদী সরকারে বা বিজেপির পতন হতো। যেটা এবং ভারতে যেহেতু উগ্রবাদ চরম আকার ধারণ করেছে এবং মানে উগ্র হিন্দুত্ববাদে মোটামুটি তারা বিশ্বাস করে, এখন 80% আমি যদি বলি হিন্দু যারা আছেন তারা সবাই এক্সট্রিম না হলো এটাতে বিশ্বাস করেন। তারা মনে করেন যে ভারতে ন্যাশনালিস্ট, হিন্দু ন্যাশনালিস্ট মানে সরকারের
বিকল্প কোনো কিছু চিন্তার সুযোগই নাই ভারতের হোয়াটস এভার। মানে যাই করুক না কেন সরকার, যত ক্ষতি করুক না কেন, উন্নতি করতে পারুক আর নাই পারুক না কেন, মানে এই ধরনের সরকার ভারতে থাকতেই হবে। সুতরাং টোটাল গেম চেঞ্জ হয়ে গেছে ভারতে। ভারত একটা খুবই ধর্মীয় উগ্রবাদ মানে প্রতিষ্ঠা হয়েছে, যেটা প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি ভারতে। সো ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কাণ্ড দেখেন আপনি। ভারত তাদের জিডিপি ঘোষণা করেছে 7.5%। এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল যত ধরনের প্রতিষ্ঠান আছে যারা ওভারসি করে, মানে বিশেষ করে মানে পৃথিবীর মানে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল সেক্টর গুলা বা দেশের আর্থিক অবস্থাগুলা, রেটিং এজেন্সি গুলা, তারা ভারতের জিডিপি গ্রোথের সাথে ভারতের মুদ্রা বা কারেন্সির যে মান বা এটার যে ডিভ্যালু বা অবমূল্যায়ন হচ্ছে, মানে মূল্য হারাচ্ছে, এটার সাথে কোনোভাবে তাদের জিডিপিটা মিলাতে পারতেছেন না। যদিও মানে ইনফ্লেশন এবং আরো অন্যান্য সেক্টর যেগুলা মানে বিশেষ করে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু প্রশ্ন হয়েছে যে অর্থনীতি যদি এত ভালোই করেই থাকে, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মানে আপনার ডিভ্যালিউড বা মানে মানে মার খাওয়া মুদ্রার নাম হচ্ছে ভারতের রুপি। ইভেন দো পাকিস্তানের রুপির সাথেও কুলিয়ে উঠতে পারতেছে না এগেইনস্ট ডলার ভারতের মানে মুদ্রা, এবং বাংলাদেশের মুদ্রার সাথেও মার খাচ্ছে, চরম মানে আকার ধারণ করেছে। এটা প্রশ্ন উঠেছে যে অর্থনীতি যদি এতই ভালো করে থাকে ভারতের, তাহলে মানে তাদের মুদ্রার মান বা মুদ্রার এমন অবমূল্যায়ন কেন? এটা দেখেন, শেখ হাসিনা এই কাজটা বাংলাদেশে উনি করেছেন, মানে বাংলাদেশের মানে আর্থিক খাতটাকে একদম মানে বুয়া বা ম্যানিপুলেটেড বা ফেক ওয়েতে দেখানোর চেষ্টা করেছেন। এই আমরা বারবার বলেছি, এটা কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল তোলার আগে আমি কিন্তু এই কথাটা তুলেছিলাম যে ইট ডাজন্ট মেক সেন্স টু মি এট অল। বিকজ কিভাবে যে আপনি যদি মানে মানে এতটা যদি জিডিপি ফেলে, মানে এটা আমি বলছিলাম যে আই নেইম বাংলাদেশের অর্থনীতির শেখ হাসিনার সময় ফেকড ইকোনমি, অর্থাৎ এটা মানে কমপ্লিটলি একটা বুয়া এবং ম্যানিপুলেশনের উপরে। ধরেন